আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বদিরুজ্জামান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হায়ার স্টাডি কর্নার বাংলায়। আমরা এখানে আন্তর্জাতিক সম্পর্কের কি কনসেপ্টগুলোকে সহজে বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা যেন বিষয়টা সহজে অনুধাবন করতে পারেন এবং তাদের পরবর্তী স্টাডির ক্ষেত্রে সেই জিনিসগুলোকে যেন খুব সহজে রিলেট করতে পারেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। আপনারা জানেন আমরা বেশ কিছু ভিডিও করেছি পাওয়ারের উপরে। প্রথমে আমরা পাওয়ারকে সংজ্ঞায়ন করেছি, পরে পাওয়ারের যে প্রকারভেদগুলো ছিল সে প্রকারভেদগুলোকে সংজ্ঞায়ন করেছি। তারপরে পাওয়ারের যে উপাদানগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এক্সিস্টেন্সের ক্ষেত্রে, পাওয়ার বিল্ড আপ বা রিডাকশনের ক্ষেত্রে, সেগুলোকে নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছি। তো আজকে আমরা এই পাওয়ার পাওয়ার সিরিয়াল বা এপিসোডের সর্বশেষ অংশটা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। তাহলে চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনা আমরা চলে যাই। এবং আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো খুব সহজে আপনারা পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। তো আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ক্ষেত্রে স্কলার্সরা যে কাজগুলো বেশি বেশি করেছে, তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার এর স্বরূপ নির্ধারণ। তো তারা এই বিষয়টা নিয়ে এত পরিমাণ কাজ করেছে যে সাধারণ একজন যে বিগিনার, তার কাছে বিষয়টা বোঝার ক্ষেত্রে বা একটা আহ, সংক্ষিপ্ত ধারণা পাওয়ার ক্ষেত্রে বিষয়টা আরো জটিল হয়ে যায় বা কনফিউশন তাদের তৈরি হয়। যখন আমি প্রথম বর্ষের চিত্র শিক্ষার্থী ছিলাম, আমার কাছেও ব্যালেন্স অফ পাওয়ার বিষয়টা খুবই প্রথমে সহজ মনে হইলেও বিষয়টার ভিতরকার বিষয়গুলো একটু কঠিন মনে হচ্ছিল। তো আজকে আমাদের চেষ্টা থাকবে বিষয়গুলোকে আরো একটু পরিষ্কারভাবে উপস্থাপন করা। তো আমরা যদি সহজ ভাষায় বলতে যাই, ব্যালেন্স অফ পাওয়ার এই টার্মসটা দ্বারা মূলত বোঝানো হয় যে স্টেটস আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমে যারা স্টেটস আছে তাদের ভিতরে যে আনইকুয়াল পজিশন পাওয়ারের ক্ষেত্রে, যে কোনো রাষ্ট্র বেশি পাওয়ারফুল, কোনো রাষ্ট্র কম পাওয়ারফুল, সেই আনইকুয়াল পজিশন থেকে যখন কম পাওয়ারফুল রাষ্ট্রগুলো তাদেরকে ইকুয়াল পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা ওই পর্যায়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে প্রকাশ শুধু করেই থাকে না, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বিকল্পকর পন্থা। তখনই কিন্তু পাওয়ারফুল ব্যালেন্স অফ পাওয়ারের যে কনসেপ্ট, তখন সেই জিনিসটাকে সামনে চলে আসে। যদি ট্র্যাডিশনাল দৃষ্টিকোণ থেকে দেখি, ট্র্যাডিশনাল দৃষ্টিকোণ থেকে পাওয়ারের যে ব্যালেন্স অফ পাওয়ার সাধারণত এমন একটা অবস্থা সৃষ্টি করে যেখানে রাষ্ট্রগুলো পারস্পরিক, যেটা বললাম যে ইকুয়াল স্ট্যাটাসে থাকার চেষ্টা করে, অর্থাৎ কেউ কারোর কাছ থেকে ডমিনেট হবে না বা কাউকে ডমিনেট করবে না, এই একটা মোটো নিয়ে তারা চলে। আর ব্যবহারিক দিক থেকে যদি আমরা বলি, ব্যবহারিক দিক থেকে ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে রাষ্ট্রগুলোর পলিসি নির্ধারণ, অর্থাৎ তারা কি ধরনের পলিসি নির্ধারণ করতে চায়। অর্থাৎ এখানে পলিসি নির্ধারণ করবে তার ইন্টারনাল এবং এক্সটার্নাল। সেক্ষেত্রে সে নিজের যে ডিফেন্সিভ ওয়েটা, সে নিজের সুরক্ষা কীভাবে প্রদান করবে, এবং পলিসি প্রদানের করার ক্ষেত্রে সে যে বর্তমান যে পাওয়ারের স্ট্রাকচারের মধ্যে সে আছে, সেই পাওয়ার স্ট্রাকচারে তার যে স্থান, সেটাকে কেমন কীভাবে তার যে অন্য স্টেটগুলো আছে তার সমপর্যায়ে নিয়ে যেতে পারে বা নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, এইটাই হচ্ছে কিন্তু ব্যবহারিক দিক থেকে ব্যালেন্স অফ পাওয়ারের মূল লক্ষ্য বা মূল কাজ। কিন্তু আমরা দেখি ইন্টারন্যাশনাল সিস্টেমে কিন্তু সব রাষ্ট্র সেই পর্যায়ে যেতে পারে না। কিছু রাষ্ট্র থাকে যেগুলো উইক বা মিলিটারি সাউন্ড না, বা দুর্বল বা অল্প ক্ষুদ্র রাষ্ট্র। সেই রাষ্ট্রগুলো করে কি, এই একই উদ্দেশ্য নিয়ে যাওয়া, একই উদ্দেশ্য লক্ষ্য অর্জন করার জন্য কিন্তু তারা বিভিন্ন অ্যালায়েন্স গঠন করে। অর্থাৎ অ্যালায়েন্সের মাধ্যমে তারা কিন্তু ওই পাওয়ারের যে ইকুয়াল পজিশন সেটা অর্জন করতে চায়, অথবা বিকল্প অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায় বা পারে। তার মূল উদ্দেশ্যই থাকে কিন্তু, বা মূল লক্ষ্যই থাকে যেটা রিয়ালিজম, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম গ্রান্ড থিওরি রিয়ালিজম যেটা বলেছে, অর্থাৎ যারা মূলত পাওয়ার নিয়ে কাজ করে, যে তারা বলেছে পাওয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে নিরাপত্তার সাথে ডেভেলপ করা। অর্থাৎ রাষ্ট্রগুলোর সবসময় লক্ষ্যই থাকে একটা পাওয়ারের ক্ষেত্রে ইকুয়াল পজিশন বজায় করা, যাতে তাদের পলিটিক্যাল ইন্টারেস্টটা তারা অর্জন করতে পারে। এইটা হচ্ছে মনে করেন যে আপনার ব্যালেন্স অফ পাওয়ারের মূল লক্ষ্য। তো এইখানে আর একটা বিষয় আমাদের সামনে চলে আসে, যেহেতু রিয়ালিজম বলেছে রাষ্ট্রগুলোর মূল লক্ষ্যই তাকে পাওয়ার তৈরি করা, পাওয়ারকে ইচ্ছা অনুযায়ী তৈরি করা, কারণ পাওয়ার তৈরির মাধ্যমে তাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট
অর্থাৎ তাদের যে নিজস্ব সিকিউরিটি, সেই সিকিউরিটি তারা মেনটেন করতে পারবে। তো এখানে ব্যালেন্স অফ পাওয়ার এই জিনিসটাকে একটু ইনডাইরেক্টলি আঘাত করে। তারা বলে যে না, বিষয়টা এরকমও না যে তারা প্রত্যেকটা রাষ্ট্রের অবশ্যই উদ্দেশ্য থাকবে তার মিলিটারি বিল্ড আপ করা বা তার পাওয়ার ক্যাপাসিটিগুলা তো বৃদ্ধি করা, কিন্তু সেই ক্যাপাসিটি বৃদ্ধির যে প্যাটার্ন বা নেচার সেটা যেন ইন্ডিপেন্ডেন্ট না হয়, যে রাষ্ট্র যেমন চাচ্ছে তেমনই তার পাওয়ারটা বিল্ড আপ করতেছে, ডেভেলপ করতেছে, এরকম যেন না হয়। যদি রাষ্ট্রগুলোর ক্ষমতা আছে এবং সে মিলিটারি ডেভেলপ করেই যাচ্ছে, তখন কিন্তু এক্সিস্টিং স্ট্রাকচারে একটা ব্যালেন্স অফ টেরর সিস্টেম তৈরি হয়। অর্থাৎ যখন অন্য একটা রাষ্ট্র তার মিলিটারি স্ট্রাকচারটা বাড়িয়ে চলেছে, তখন কিন্তু অন্য রাষ্ট্রগুলো কিন্তু সেই ব্যালেন্স পজিশনে যাওয়ার জন্য তারও কিন্তু মিলিটারি পজিশনটা বাড়াতে হয়। অর্থাৎ তার মিলিটারি পজিশনটা বাড়ানোর জন্য কী করতে, মিলিটারি ডেভেলপমেন্ট করতে হবে। যখন পাওয়ার পজিশনটা ব্যালেন্স করার জন্য উভয় রাষ্ট্রই মিলিটারি ডেভেলপমেন্ট করে, তখন কিন্তু এর আউটকামটা ভালো হয় না বা এর আউটকামটা ফ্রুটফুল নাও হইতে পারে। তখন কিন্তু একটা টেরর অবস্থা তৈরি হতে পারে, যেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখেছি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখেছি বা কোল্ড ওয়ারকালীন যেটাকে আরও বেশি করে দেখেছি, যে সোভিয়েত ইউনিয়ন যখন মিলিটারি ডেভেলপমেন্ট বেশি করে করেছে, তখন কিন্তু ইউএসএ কিন্তু আর বেশি বেশি করে করেছে। তখন কিন্তু একটা টেরর অবস্থা তৈরি হয়েছিল এবং অবশেষে তাদের নিজস্ব এই টেরর অবস্থা হলে কি হয়, একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হতে পারে। এবং প্রথমে বলেছিলাম যে ইমব্যালেন্স সিচুয়েশন কিন্তু কোনো রাষ্ট্রের পক্ষে তার যে জেনারেল অবজেক্টিভস, পলিটিক্যাল অবজেক্টিভস, সেটাকে অর্জনের কিন্তু সাহায্য করে না। তো এই যে যখন ইমব্যালেন্স সিচুয়েশনের পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তা কোল্ড ওয়ার সময় চলে গেল, তখন কিন্তু তারা এই টেরর থেকে ব্যালেন্স আসার জন্য বিভিন্ন ধরনের চুক্তি করেছে। যেমন স্টার্টের কথা বলতে পারি বা সল্টের কথা বলতে পারি। এই ধরনের চুক্তি করার মাধ্যমে তাদের যে ওয়েপন্সগুলো ছিল, ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপনগুলো ছিল, সেগুলোকে রিডাকশনের ব্যাপারে কিন্তু বলেছে। কারণ এই রিডাকশনের মাধ্যমে তারা কিন্তু একটা ব্যালেন্সে আসতে পারবে। এই ব্যালেন্সের ফলে একটা পিসফুল বা একটা স্টেবল পজিশনে আসবে, যেখানে দুইজনের ইন্টারেস্টেই কায়েম করা সম্ভব হবে। তো প্রতিটা ব্যালেন্স অফ পাওয়ারের যে সিচুয়েশন মানে সিস্টেমটা তৈরি হবে, তার জন্য কিছুটা সিস্টেম থাকা দরকার, অর্থাৎ যদি শর্ত থাকে যে এই শর্ত থাকলেই কিন্তু কোনো একটা রাষ্ট্র বা কোনো কতগুলো স্টেট বা অ্যাক্টরস ব্যালেন্স অফ পাওয়ারের দিকে যাবে। এক হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রই সভরেন্টি থাকবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম প্রত্যেকটা রাষ্ট্রই সভরেন্ট, এই জিনিসটা ক্লেম করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যে প্রত্যেকে সভরেন পজিশনে আছে, সভরেন্টি থাকলেই তারা পাওয়ার ডেভেলপ করবে বা পাওয়ার পজিশনে যাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে যখন তারা দেখবে যে তখন এই শর্তটা থাকবে, যেহেতু আন্তর্জাতিক সিস্টেমে কোনো ধরনের সেন্ট্রাল অথরিটি নাই, তো সেই ক্ষেত্রে যে ক্ষমতা তৈরি বা ক্ষমতা বৃদ্ধি বা ক্ষমতা ব্যবহারের যে সীমারেখা বা ম্যান্ডেট, এটা যেহেতু কারো দেওয়ার কিছু নাই, অর্থাৎ কেউ দেওয়ার কোনো ক্ষমতা নাই, তো সেই ক্ষেত্রে যদি জানে কোনো রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্টলি স্বেচ্ছাধীনভাবে ডেভেলপমেন্ট না করতে পারে, ফলে একটা টেরর অবস্থা তৈরি হতে পারে, যেটা ইমব্যালেন্স তৈরি করতে পারে, যেক্ষেত্রে সব রাষ্ট্রই ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রগুলো ব্যালেন্স অফ পাওয়ারের দিকে যাবে। আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সম্পদ বা ক্ষমতা, এর যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা সিস্টেমের মধ্যে দেখতে পাই, যে কোনো রাষ্ট্র অনেক মিলিটারি সাউন্ড বা পাওয়ারফুলি, অনেক রাষ্ট্রগুলো তাদের রিসোর্সে বলি বা পাওয়ারের যে উপাদানগুলো বলি, সেক্ষেত্রে গেলে সেগুলো ইউটিলাইজেশনগুলোর কথা বলি, যে ক্যাপাসিটি সেটা নাই। তো এইখানে একটা আনইকুয়াল পজিশন তৈরি হয়। যখনই আনইকুয়াল পজিশন তৈরি হয়, তখনই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের যেহেতু মূল লক্ষ্যই থাকে পাওয়ার ডেভেলপ করা, তো সেই আনইকুয়াল পজিশন থেকে ইকুয়াল পজিশনে যাওয়ার জন্য প্রত্যেকটা রাষ্ট্রই কী করে, পাওয়ার ডেভেলপমেন্টের দিকে চেষ্টা করে। তো তাদের মূল লক্ষ্যই থাকে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করা। আর একটা যেটা হেজমনিক রাষ্ট্রগুলো, তারা তাদের অবস্থানটা বজায় রাখার জন্য, তারা তাদের প্রভাবটা বিস্তার করার জন্য মূলত কিন্তু এই ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করে বা এই একটা সিচুয়েশন তারা তৈরি করে। হ্যাঁ, তাদের যে ইনফ্লুয়েন্স স্প্রেড আউট করার জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হেজমনিক যারা পাওয়ার থাকে, এদেরকে নেগেটিভলি হিসেবে আইডেন্টিফাই করা হয়, যেহেতু তারা পাওয়ারফুল স্টেট এবং তারা এই ধরনের সিচুয়েশন স্ট্যাটাস তারা তৈরি করতেছে, ব্যালেন্স তৈরি করতেছে মূলত তাদের ইন্টারেস্টের জন্য, যে তারা যেন যে এই স্ট্যাটাসের তাদের ব্লকের অন্তর্ভুক্ত যে সকল রাষ্ট্রগুলো আছে, সেই সকল রাষ্ট্রের উপরে যেন তারা তাদের প্রাধান্য বিস্তার করতে পারে বা তাদের ব্যবহারের উপরে তাদের যেন একটা একচ্ছত্র হস্তক্ষেপ থাকে। তো এইটা কিছু অনেকখানি ক্ষেত্রেই সত্য, কিন্তু অনেক ক্ষেত্রে
এই যে ব্যালেন্সিংটা যারা হেজোমনিক পাওয়ার যারা ব্যালেন্সটা করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো দায়িত্ব থাকে, যে যেহেতু অনেকগুলো উইক স্টেটস তাদের উপর নির্ভর করে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের ইকোনমিক এইডের কথা বলতে পারি, বা ইন্টারন্যাশনাল যে অ্যানার্কিক সিস্টেম সেখানে যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের যে সার্ভাইভ করার যে একটা ক্যাপাসিটি দরকার পড়ে, বা একটা মিলিটারি প্রোটেকশন বলি বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলি, এই জিনিসগুলোকে এই জিনিসগুলোর ইনশিওর কিন্তু করতে পারে শুধুমাত্র হেজোমনিক পাওয়ারগুলো। তারা শুধুমাত্র এখানে লিডিং রোলটা প্লে করে কোন কোন ক্ষেত্রে, তারা শুধুমাত্র আপনার যে প্রভাব বিস্তার করার মাধ্যমে তাদের পলিটিক্যাল অবজেক্টিভসটা গ্রহণ করে তা না, তারা অন্য যারা পার্টি আছে যারা তাদের সাথে সম্পর্কিত তাদেরও ক্ষেত্রে হেল্প করতে পারে। যেমন আমরা ইউএস এবং জাপানের উদাহরণ দিতে পারি, যে জাপানকে ওই পেনিনসুলায় যেখানে নর্থ কোরিয়া এবং আপনারা মনে করেন যে চায়না, এই দুইটা বড় পাওয়ারের এগেনিস্টে যখন জাপানের কে ইকুয়াল স্ট্যাটাসে নিতে হয়, বা ওই তাদের অ্যাগ্রেশন থেকে নিজেকে ইকুয়াল স্ট্যাটাসে নিতে হবে বা প্রোটেক্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র জাপানকে সহায়তা প্রদান করে থাকে, বা নর্থ কোরিয়াকে কিন্তু যুক্তরাষ্ট্রই সেই পাওয়ারের ইকুয়াল পজিশনে নিয়ে যাওয়ার জন্য সাহায্য বা মিলিটারি এইড দিয়ে থাকে, বা তার সেই স্ট্যাটাসটা সেখানে বজায় রাখার জন্য সাহায্য করে থাকে। তো সেখানে বললাম যে এটা গেল যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। ইউএসএ সোভিয়েত ইউনিয়নও কিন্তু কোল্ড ওয়ারের সময় তার যে অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো সেখানে তাদের প্রভাব ছিল, অনেকখানি তারা শোষণ করেছে, কিন্তু তাদের প্রত্যেকটা যে পার্টি যারা সোভিয়েতে ভুক্ত ছিল তাদেরকে কিন্তু একটা ইকুয়াল জায়গায় নিয়ে গেছে তাদের ব্লকের পাওয়ারের ক্ষেত্রে, যে তারা পাওয়ার প্র্যাকটিসিং সেখানে যাবে। তো যারা হেজোমনিক পাওয়ার তারা যে শুধুমাত্র লিডি মানে এক্সপ্লয়েটই করবে বা ইনফ্লুয়েন্সই করবে বিষয়টা এমন না। অনেক ক্ষেত্রে যেহেতু তারা এই ব্লকগুলো তৈরি করার মাধ্যমে ব্যালেন্সটা করে, ব্লক সৃষ্টির পিছনে মূলত তাদেরই হাত থাকে, তাদেরই মূল মাথা ব্যথা থাকে, তাও সেই ক্ষেত্রে দায়িত্বটা কিন্তু তাদের উপরেই বর্তায়। যেমন আমরা যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে কোল্ড ওয়ার তৈরি হলো, তখন দুটো ব্লক ভাগ হলো, তখন সোভিয়েত ইউনিয়নের তো অন্য রাষ্ট্রগুলো গেল, তারা কেন গেলো, যে সোভিয়েত ইউনিয়নের যে মূল ক্ষমতাশীল রাষ্ট্র ছিল রাশিয়া বা সোভিয়েতের কথা বলি, সে তারা তারা কিন্তু স্পিল্ড ওভার যে পলিসি নিয়েছিল, যে অন্য কিছু ক্ষুদ্র অন্য যে রাষ্ট্রগুলো এই আমাদের এই যে ভ্যালুস এর সাথে সংযুক্ত হবে, যে আমাদের অন্তর্ভুক্ত হবে, তাদের কিন্তু এই ধরনের এইড আমরা দিব, বা এই ধরনের সিকিউরিটি আমরা প্রদান করব। আবার আমরা যদি মার্শাল এইডের কথা বলি, যেটা যেটা যুক্তরাষ্ট্র দিয়েছিল যুদ্ধোত্তর পোস্ট ওয়ার যে রিবিল্ডিংয়ের ক্ষেত্রে ইউরোপকে, সেক্ষেত্রেও আমরা দেখি কিন্তু এখানে কিন্তু ইউএসএসআর এর একটা পজিটিভ একটা জায়গা ছিল, অর্থাৎ কিছু পলিসি ছিল যাতে যাতে তাদের যে মেম্বার স্টেটগুলো যারা তাদের সাথে সম্পর্কিত বা নির্ভর করে তার উপরে, তারা জানি কিছুটা বেনিফিটেড হতে পারে, তাদের জন্য ইকোনমিক স্ট্রাকচারের কথা বলি, পলিটিক্যাল যে বিল্ড আপের কথা বলি, সেগুলো যেন দাঁড়িয়ে যায়। এখনও কিন্তু যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো মিলিটারিলি অনেক ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে, এইটাও কিন্তু একটা প্রভাব যে ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, তো ব্যালেন্স অফ পাওয়ার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আরেকটা বিষয় আমাদের খুবই জরুরি, সেটা হচ্ছে এখানে তিনটা পৃথক মানে ডিস্টিংশন জানা আমাদের খুবই জরুরি। এক হচ্ছে পোলারাইজড ওয়ার্ল্ড, অর্থাৎ পোলার ভিত্তিক যে ওয়ার্ল্ডটা গঠন করা হয় সেখানে ব্যালেন্স অফ পাওয়ারটা কীভাবে কাজ করে। হ্যাঁ, আর যদি আমরা বলি অর্থাৎ এখানে যারা মাল্টিপোলার আছে বা বাইপোলার আছে বা ইউনিপোলার, যে এইগুলোর ভিত্তিতে যে স্টেটটাকে ডিফাইন করা হয়, এই স্টেটে পোলারাইজড ওয়ার্ল্ডগুলোকে কীভাবে ব্যালেন্স অফ পাওয়ারের আন্ডারে আনা হয়। আমরা যদি ইউনিপোলার ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, আমরা প্রথম মাল্টিপোলার ওয়ার্ল্ড থেকে চিন্তা করি, যে মাল্টিপোলার ওয়ার্ল্ডটা কিন্তু আপনার যেটা ছিল এক্সিস্টিংস, এখন মনে করা হয় যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে পৃথিবী যাচ্ছে, কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড কিন্তু মেইনলি ছিল ঊনবিংশ শতাব্দ বা বিংশ শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। এই সময় অনেকগুলো ইউরোপিয়ান পাওয়ারফুল স্টেটস ছিলেন, তাদের প্রভাব কিন্তু সব জায়গায় ওয়ার্ল্ড গ্লোবালে ছিল। তারপরে বাইপোলার ওয়ার্ল্ড এরকম কোল্ড ওয়ারের সময় দেখতে পাই, সেখানে ব্যালেন্সের ধরনটা ছিল দুইটা ব্লক, সেই দুইটা ব্লকের ভিতরে যে রাষ্ট্রগুলো আছে তারা ব্যালেন্স পজিশনে যাবে। আর ইউনিপোলার ব্যালেন্স অফ পাওয়ারের বৈশিষ্ট্যটা কি, সেখানে শুধুমাত্র একজনের হেজোমনিক পাওয়ার থাকবে, যেটা আমরা কোল্ড ওয়ারের পরবর্তী ইউএসের রোলটাকে দেখেছি, যে সমগ্র বিশ্বে ইউনিপোলার পাওয়ার হিসেবে কিন্তু বিশ্বের যে পাওয়ারের যে স্ট্যাটাস সেটাকে কিন্তু সে কন্ট্রোল করেছে এবং সব কিছুকে কিন্তু সে তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। হ্যাঁ, তো এই পোলারের ভিত্তিতে পোলারাইজেশনের ভিত্তিতেও কিন্তু আমরা ব্যালেন্স অফ পাওয়ারের বিভিন্ন প্যাটার্ন দেখতে পাই। এবারে আর একটা প্যাটার্ন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রিজিওনাল ব্যালেন্স অথবা ইন্টারন্যাশনাল ব্যালেন্স। হ্যাঁ,
একই ক্ষেত্রে কিন্তু রিজিওনাল ব্যালেন্স এবং ইন্টারন্যাশনাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য দেখা দিতে পারে। যেমন আমরা যদি এই সাউথ এশিয়ার কথা বলি, এখানে বাংলাদেশ যদি ব্যালেন্সিং বা পাওয়ার পজিশনে ব্যালেন্সের জায়গা যেতে হয়, তাকে কিন্তু ইন্ডিয়াকেও খুশি করতে হয় এবং চায়নাকেও কিন্তু এই দুইটা হেজমনি পাওয়ার পজিশনের দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়। আবার যদি আমরা ইন্দো প্যাসিফিকের কথা চিন্তা করি, সেখানে কিন্তু মাল্টিপোল যারা আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং আপনার ইউএসএ, এতগুলো পাওয়ারফুল রাষ্ট্রের সাথে কিন্তু তাকে কিন্তু কাজ করতে হয় বা তাদের কথা চিন্তা করতে হয়। সেই বেসিসে তার গ্লোবালি পাওয়ার পজিশন চিন্তা করতে হয়। আবার যদি সাউথ এশিয়ার কথাই শুধু চিন্তা করি, তখন কিন্তু আমাদের ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিয়াকেই কিন্তু আমাদের দেখতে হয়। তো এখানে রিজিওনাল ভিত্তিতে বা ইন্টারন্যাশনাল ভিত্তিতে কিন্তু এই যে পোলারিটির যে হায়ারার্কি, যে ইউনিপোলার, বায়োপোলার বা আপনার মাল্টিপোলার, এগুলো কিন্তু রিজিওনাল থেকে যখন ইন্টারন্যাশনাল যাওয়া হয়, এই যে যাওয়ার যে একটা যাত্রা, সেই ক্ষেত্রে কিন্তু এই পোলারাইজ যে সিস্টেমটা, সেটা কিন্তু পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে ব্যালেন্স অফ পাওয়ারটা কার সাথে করবে, এই যাত্রাপথে যারা যারা যে পরিধির অ্যাক্টরগুলো আমাদের বা যে পোলারের অ্যাক্টরগুলো আমাদের সামনে চলে আসে, সেই পোলারের অ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ব্যালেন্স অফ পাওয়ার করে থাকি। তারপরে যে প্যাটার্ন যেটাকে তারপরে মনে করেন যে আরেকটা হচ্ছে নো বডি ইজ অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড সিনারিও। সেক্ষেত্রে হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে আমরা একবিংশ শতাব্দীর কথা যদি বলি, যেটাকে বলা হয় যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা আসে, যে ইউনিপোলার ওয়ার্ল্ড যখন ছিল, তখন কিন্তু শুধুমাত্র একটা রাষ্ট্র ইকোনমিক্যালি এবং মিলিটারিলি পাওয়ারফুল ছিল, বা তাকে সেটাকে হিসেবে কাউন্ট করা হয়তো। আর বাইপোলার তখন দুইটা ভাগে ভাগ করা হতো, হ্যাঁ। আর বর্তমান যেহেতু একবিংশ শতাব্দীকে বলা হয় মাল্টিপোলার ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আমরা দেখি যে শুধুমাত্র কোনো একটা হেজমনিক স্টেট সবগুলো তার রিসোর্স যেগুলোর ভিত্তিতে সে পাওয়ারফুল হতে চায় বা ব্যালেন্স অফ পাওয়ার প্রতিষ্ঠা করতে চায়, সেগুলোকে কিন্তু সে একা কিন্তু তার সেগুলোর উপরে তার মানে হস্তক্ষেপ বা অধিকার নাই। এখন আমরা যদি উদাহরণ দিই, যেমন যুক্তরাষ্ট্র মিলিটারিলি পাওয়ারফুল স্টেটস, কিন্তু ইকোনমিক্যালি কিন্তু যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে অনেকগুলো রাষ্ট্র যেতে পারে। জাপানের কথা বলতে পারি, আমরা যদি একত্রে পশ্চিম ইউরোপের কথা বলতে পারি, তারা কিন্তু মিলিটারিলি অনেক শক্তিশালী রাষ্ট্র। তারা কিন্তু আমেরিকার মতো মিলিটারি এত জায়গায় নেয়। তো এইখানে যদি আমরা একটা ব্যালেন্স প্রতিষ্ঠা করতে হয় এই রাষ্ট্রগুলো একবিংশ শতাব্দীতে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি, সেক্ষেত্রে হবে কি, সেই ক্ষেত্রে আপনার এই দুইটা সমন্বয় করতে হবে, অর্থাৎ রিসোর্সের সমন্বয়টা অবশ্যই দরকার হবে যদি আমরা ব্যালেন্স অফ পাওয়ার প্রতিষ্ঠা করতে চাই। যখন ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, তখন কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের ভিত্তিতেই, মতাদর্শের ভিত্তিতেই আমাদের ব্যালেন্স অফ পাওয়ার পজিশনে যেতে হতো। বাইপোলার ওয়ার্ল্ডে ব্যালেন্স অফ পাওয়ার পজিশনে যেতে হলে আমাদের ওই দুইটা ব্লককে চিন্তা করে যেতে হতো। ইউনিপোলার ওয়ার্ল্ড যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে ছিল, সেই কথা এখন ভিন্ন। বর্তমান ইউনিপোলার ওয়ার্ল্ডে যেহেতু মিলিটারি এবং ইকোনমিক, যেটা বিভিন্ন রিজিওনাল ভ্যারি করে, সেই রিজিওনাল ভ্যারির যে জায়গাটা আছে, সেইখান থেকে সমন্বয়ের ভিত্তিতে কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার পজিশনে যেতে হয়। তো এই গেল হচ্ছে আপনার মূলত তিনটা ডিস্টিংশন, যেগুলোকে আমাদের মাথায় রাখতে হয়। পোলারাইজড ওয়ার্ল্ড বা প্যাটার্নের জায়গাগুলো আছে, বা যে রিসোর্সের যে ইউটিলাইজেশনের জায়গাগুলো আছে, বা আরও একচ্ছত্রভাবে রিসোর্সের বর্তমান সময়কার যে মাল্টিপল ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, সেখানে যে রিসোর্সের অধিকার কারো এককভাবে নেই, এবং সেই ভিত্তিতেই যে পাওয়ার পজিশন বা ব্যালেন্স অফ পাওয়ার বর্তমান গঠন করতে হয়, হ্যাঁ। যেমন বাংলাদেশের ক্ষেত্রে মিলিটারিলি, বা আমরা মিলিটারি বা ইকোনমিক্যালি কয়েকটা ফেজে কিন্তু চিন্তা করে কিন্তু আমরা ইন্ডিয়া এবং চায়নার সাথে আমাদের যে পাওয়ারের যে জায়গাটা, সেটা এই দুইটা বেসিসে গঠন করি, হ্যাঁ। তো এইগুলো গেল হচ্ছে ডিস্টিংশনের জায়গা। আর আমরা যদি এর পরে আর একটা জিনিস নিয়ে আলোচনা করি, যেটাকে নিয়ে খুবই বিতর্ক তৈরি করা হয় আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে ব্যালেন্স অফ পাওয়ার মূলত ইন্টারন্যাশনাল সিস্টেম একটা স্ট্যাবল পজিশন তৈরি করে, বা ব্যালেন্স অফ পাওয়ারের সাথে আন্তর্জাতিক ব্যবস্থায় যে স্ট্যাবল পজিশন তৈরি করা, এটার একটা সম্পর্ক থাকে। বিষয়টা কিন্তু ঠিক তা না, হ্যাঁ। যে স্ট্যাবল এই শব্দটাকে যদি ভাঙি, এই স্ট্যাবল শব্দটা কিন্তু কে ডিফাইন করতে গেলে দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্টি সেখানে তৈরি হয়। অর্থাৎ এখানে স্টেবল শব্দটা দ্বারা মূলত কী বোঝানো হয়? স্টেবল দ্বারা কি শুধুমাত্র পিসফুল সিচুয়েশন কি বোঝানো হয়?
এইটা নিয়ে ডিবেট হচ্ছে যে না, স্টেবল যদি পিসফুল সিচুয়েশনকে বোঝানো হয় তাহলে ওয়ার্ল্ডের যে পাওয়ার প্রতি যে স্ট্রাগল সেটা কেন হচ্ছে? হ্যাঁ, আবার যদি পাওয়ার প্রতি স্ট্রাগলটা কথা বলা হয় তাহলে কেন স্টেবিলিটি অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ারের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যাটাসে পিসফুল সিচুয়েশন কায়েম করা বা যার মধ্যে কমন যে পলিটিক্যাল ইন্টারেস্ট সেটা গেইনের কথা বলা হয়। তো এইগুলো নিয়েও কিন্তু অনেক বিতর্ক রয়েছে, সেগুলো নিয়ে অনেকে কাজ করতেছে। এগুলো নিয়ে ভবিষ্যতে আপনারা যখন আরও আলোচনা করবেন, আরও পড়াশোনা করবেন, তখন আবার আরও জানতে পারবেন। তো যে জিনিসটা বলে প্রায় শেষ করবো সেটা হচ্ছে যে ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে যে পোলারগুলোর কথা বলেছি, মাল্টিপোলার বা বাইপোলার বা ইউনিপোলার, এগুলোই মূলত ব্যালেন্স অফ পাওয়ারের মূল জায়গা। হ্যাঁ, আমরা এইগুলোর ভিত্তিতেই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের ধরনটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। যেমন বর্তমান যে বিভিন্ন স্কলার্স রয়েছে তারা মনে করেন যে ইউনিপোলার ওয়ার্ল্ডটা যে ব্যালেন্স অফ পাওয়ার পজিশন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যর্থ হতে পারে, কারণ ইউনিপোলার ওয়ার্ল্ডের যারা পাওয়ারফুল, অনেকগুলো পাওয়ারফুল স্টেটস গঠিত হয়ে যেহেতু এই সিস্টেমটা গঠিত হয়, সেই ক্ষেত্রে কোনো একটা থ্রেটস বা কোনো একটা ইস্যু যখন চলে আসে পলিটিক্যাল পাওয়ার রিলেটেড, তখন কিন্তু কোনো একটা রাষ্ট্র নিজের ঘাড়ে সে দায়িত্বটা নিতে চায় না, বা কোনো থ্রেটটাকে মোকাবেলার জন্য কোনো একটা রাষ্ট্র নিজের থেকে কিছু করতে চায় না। তখন কিন্তু সে একটা নীতি ফলো করে, যেটাকে ইংলিশে বলা হয় আপনার পাস দ্য বাক। হ্যাঁ, যে সরিয়ে দেওয়া। আমার কাছে একটা থ্রেট আসছে, আমি বলছি যে না, অমুকের কাছে যাও। হ্যাঁ, অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের পাওয়ারের ক্ষেত্রে সমস্যা হয়েছে, সে তোমার কাছে আসছে বলে তুমি অমুকের কাছে যাও। তো এরকম যে কনস্ট্যান্টলি যে শিফট করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ডে ব্যাপকভাবে লক্ষিত হয়, যেটা আমরা যার ফলে কোনো ইমব্যালেন্স তৈরি হতে পারে পাওয়ার পজিশনের ক্ষেত্রে, যেটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধের আগে যে যুদ্ধের যে কারণগুলো দেখেছিলাম তার মধ্যে অন্যতম যে সেখানে যে যে মাল্টিপোলার একটা ওয়ার্ল্ড ছিল, সেখানে যে বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল, যে ইকোনমিক্যালি পলিটিক্যালি যে ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছিল, সেক্ষেত্রে রাষ্ট্রগুলোর যে রেসপন্স, সেই রেসপন্সের মধ্যে এই পলিসিটা দেখতে পাচ্ছি, পাস দ্য বাক পলিসি। অর্থাৎ কেউ কিন্তু নিজের থেকে কোনো কিছু করতে চায়নি। হ্যাঁ, তো সবাই কিন্তু পুশ ব্যাক করে অন্যর কাছে দিয়ে দিয়েছে, এবং সবাই কিন্তু নিজের পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গায় বসে রয়েছে, এবং পলিটিক্যাল ইন্টারেস্ট যেহেতু পার্সোনালি ভিন্ন ভিন্ন ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু তার সবসময় একটা সুযোগ সন্ধানে ছিল যে কোনো ধরনের একটা কনফ্লিক্ট হলে কীভাবে তার নিজের পলিটিক্যাল অবজেক্টিভটা তারা অর্জন করবে। তো এখানে বাইপোলার যদি বলি, বাইপোলার ওয়ার্ল্ডে দুইটা ব্লক থাকে, সেই দুইটা ব্লকও কিন্তু স্টেবল পজিশন বজায় রাখে, কারণ দুইজনই চায় যে যে স্টেবল পজিশন। আমি যেটা কোল্ড ওয়ারের সময় যে অস্ত্র উৎপাদন দুইটা রাষ্ট্রের ভিতরে ছিল, যে তারা প্রথমে মনে করেছিল অস্ত্র উৎপাদনের মাধ্যমে কিন্তু তারা তাদের ইন্টারেস্টে পাবে, কিন্তু পরবর্তীতে তারা দেখে যে না, তাদের এই অস্ত্র উৎপাদনের ফলে কিউবান ক্রাইসিসের সময়কার যে একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়েছিল তখন গ্লোবাল সিস্টেমে, তখন তা থেকে তারা শিক্ষা নিয়েছে যে না, একটু পিসফুল স্ট্যাটাস বজায় রাখার জন্য বাইপোলার সিস্টেমটা অনেক ভালো। বা তো তখন বাইপোলার সিস্টেম থেকে একটা পজিটিভলি মিলিটারি ডেভেলপমেন্ট করতে হবে, একটা সফিস্টিক মিলিটারি ডেভেলপমেন্ট তাদের দরকার হবে। আর ইউনিপোলার ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা হয়, সেখানে শুধুমাত্র একজন রাষ্ট্রই থাকে, সেই তার সকল দায়ভার গ্রহণ করে, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত আকার একটা ধারণা ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে। জানি বিষয়টা অনেক জটিল হয়ে গেল আপনাদের কাছে, বিষয়টা আমার কাছে অনেক জটিল, যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক, যেটাকে থিওরি বলা হয় এটাকে খুব সহজে ব্যাখ্যা করা সম্ভব না। সহজে যেটাকে বলা হয়, যেটাকে আমাদের ক্লাসে স্যাররা পড়ানো হবে, সেখানে মূলত বলা হয় যে আনইকুয়াল পজিশন থেকে ইকুয়াল পজিশনে যাওয়ার যে চেষ্টা, বা সেই চেষ্টার ক্ষেত্রে যে পাওয়ারটা ব্যবহার, এটাকেই মূলত বলা হয় আপনার ব্যালেন্স অফ পাওয়ার। অর্থাৎ পাওয়ারটা ব্যালেন্স করার মাধ্যমে প্রতিটা রাষ্ট্র জানি তার কমন ইন্টারেস্টের জায়গাটা আপনার গেইন করতে পারে। তো জানি বন্ধুরা, বিষয়টা অনেক ডিফিকাল্ট করে বললাম, তার জন্য দুঃখিত, কিন্তু আপনাদের বিষয়টা সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে জানতে হবে। হ্যাঁ, যদি আপনারা আরও একটু স্টাডি করেন ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে, বিশেষ করে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন স্কলার্সের, তাহলে আমার মনে হয় আপনারা খুব সহজে ধরতে পারবেন, এবং এই বিষয়টা বিশেষ করে ব্যালেন্স অফ পাওয়ার, সেটা আমাদের আইআরের বা যারা পরবর্তীতে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে তাদের কেরিয়ার গড়তে চান, তাদের জন্য খুবই জায়গা হবে। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ আমার কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন,
অবশ্যই লাইক মারবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়ারি থাকে, প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে দিবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।